গল্পের নাম প্রণয়ের অমল কাব্য। লিখেছেন DRM সোহাগ। আজকে শুনবেন গল্পের ৫৪তম পর্ব। ইরফান আবারও করুণ কণ্ঠে বলে, বার্ডফ্লাওয়ার। মায়রা ঢোক গিলে। হঠাৎই ইরফান মায়রাকে ছেড়ে দেয়। ১ সেকেন্ডও সময় ব্যয় না করে মায়রার হাত ধরে সিঁড়ি বেয়ে উঠতে থাকে। রুমা নেওয়াজ কিছু বলতে চাইলে তারেক নেওয়াজ তার স্ত্রীকে থামিয়ে বলেন, মায়রা আর ওর মধ্যে কোনো ঝামেলা আমাদের জানানোর হলে জানাবে, আপাতত ওদের একা ছেড়ে দাও। রুমা নেওয়াজ ভ্রু কুঁচকে বলে, ইরফান রেগে আছে মনে হচ্ছে, ওকে যদি আবার মারে। তারেক নেওয়াজ ইরফানের দিকে চেয়ে মৃদুস্বরে বললেন, কষ্ট পেয়েছে ও কোনো কারণে, তাছাড়া মারার হলে এখানেই মারত। স্বামীর কথা মেনে রুমা নেওয়াজ আর কিছু বললেন না। মায়রা নীরবে ইরফানের পিছু পিছু ইরফানের পায়ের সাথে তাল মেলায়। সিঁড়ির মাঝপথে ইরফান দাঁড়িয়ে যায়। কেমন যেন থেকে থেকে শরীর কেঁপে উঠছে। বা হাতে পাশের দেয়াল আঁকড়ে ধরে। মায়রা অবাক হয়ে তাকায়। বিচলিত কণ্ঠে বলে, আপনি ঠিক আছেন? ইরফান তার লালিত চোখজোড়া বুজে দুবার শ্বাস টানে আবার ফেলে। এরপর পিছু ফিরে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা চেঁচালো না। ইরফান মায়রার দিকে তাকায়। মায়রা ইরফানের দিকে চেয়ে আছে। দুজনের চোখাচোখি হয়। ইরফান বিষাদময় সূক্ষ্ম হেসে বলে, সেলফিশ গার্ল। মায়রা অবাক হয়। লোকটা তো তাকে স্টুপিড গার্ল বলে, আজ সেলফিশ বলল কেন? ইরফান মায়রাকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। থেকে থেকে কেমন যেন শরীর কেঁপে ওঠে। মায়রা অসহায় কণ্ঠে বলে, আমায় নামিয়ে দিন, আপনাকে অসুস্থ লাগছে। ইরফানের কণ্ঠে অসহায়ত্ব, সাথে রাগান্বিত স্বরে বলে, সেলফিশ গার্ল। আমার কথা ভাবিস তুই? তুই সেলফিশ। আমার কথা ভাবিস না তুই। কথাগুলো বলে দৃষ্টি সামনে নিবন্ধ রেখে ধীরপায়ে তার ঘরের দিকে এগিয়ে যেতে যেতে বিষাদময় করুণ কণ্ঠে আওড়ায়, কেন ভাবলি না আমার কথা বার্ডফ্লাওয়ার? মায়রা অবাক হয়ে ইরফানের পানে চেয়ে থাকে। এত অস্বাভাবিক ইরফানকে সে আগে কখনো দেখেনি। ভাবনার মাঝেই ইরফান মায়রাকে কোল থেকে নামিয়ে দেয়। দরজা লাগায় শব্দ করে। এরপর পিছু ফিরে দুহাতে মায়রার গাল আগলে নিয়ে মৃদুস্বরে ডাকে, বার্ডফ্লাওয়ার। মায়রার চোখ টলমল করে ওঠে। লোকটা এত আবেগী স্বরে কেন ডাকছে তাকে? হঠাৎই মনে পড়ল এই নাম ইরফানের ফোনের পাসওয়ার্ড ছিল। মায়রার চোখে মুখে হাজারো প্রশ্ন, কৌতূহল। ইরফান হঠাৎই মায়রার চোয়াল শক্ত করে ধরে চিৎকার করে বলে, আমি তো বলেছিলাম আমি তোর দেয়া সব শাস্তি মাথা পেতে নিব। কিন্তু তুই এতটা সেলফিশের মতো করে এত বড় শাস্তি কেন দিলুই আমায় বল। মায়রা বিস্ময় চোখে ইরফানের পানে চেয়ে। সে বুঝতে পারছে না ইরফানের কথা। ইরফান আবারও চিৎকার করে বলে, কেন মরতে চাস তুই? তোর এত বড় কলিজা কবে হয়ে গেল বার্ডফ্লাওয়ার? আমি কি করে থাকব? আমি বার্ডফ্লাওয়ার ছাড়া থাকতে ভুলে গিয়েছি। তুই কেন এত সেলফিশ বল? মায়রা ভীত চোখে তাকায় ইরফানের দিকে। থেমে থেমে বলে, আপনি জেনে? ইরফান মায়রাকে ধাক্কা দিয়ে দুহাতে মাথার চুল টেনে ধরে বলে, হ্যাঁ হ্যাঁ আমি জেনে গিয়েছি। জেনে গিয়েছি আমি। ইরফানের কানে সীমান্তের বলা কথাগুলো বাজে। তুই কি জানিস না তোর বউয়ের ব্রেইন টিউমার? উই বাচ্চা মেয়েকে একা একা পাঠিয়েছিস কেন হসপিটালে? তাছাড়া মেয়েটা আরও বেশ কয়েক মাস আগে নাকি এসেছিল আমার ফ্রেন্ডের কাছে। সে তোর বউকে বলেছিল যত দ্রুত সম্ভব চিকিৎসা করাতে। আজ আবার এতগুলো মাস পর এসেছে, সিচুয়েশন আগের চেয়েও ক্রিটিক্যাল হয়ে গিয়েছে। আর সপ্তাহখানেক পেরিয়ে গেলেই এই টিউমার ক্যান্সারে রূপ নেওয়ার সম্ভাবনা হিউজ। মায়রা মাথা নিচু করে নীরবে চোখের পানি ফেলে। ইরফান আবারও এগিয়ে গিয়ে মায়রাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে নেয়। তার বুক কাঁপছে যে। তার বার্ডফ্লাওয়ার এটা। কি করে থাকবে সে একে ছাড়া? হঠাৎই মায়রাকে ছেড়ে ডান হাতে মায়রার চোয়াল করে ধরে হিসহিসিয়ে বলে, কেন মরতে চাস বল? এই বার্ডফ্লাওয়ার বল, আমায় একটাবার কেন বলিসনি তুই শিখ? কেন বললি না বল? কেন লুকিয়ে রাখলি আমার থেকে? কেন এত সেলফিশ হয়ে গেলি বার্ডফ্লাওয়ার? মায়রা কাঁদতে কাঁদতেই হঠাৎই ইরফানকে মৃদু ধাক্কা দিয়ে বলে, আমার কেউ নেই, কেউ ভালোবাসে না আমায়। কার জন্য বাঁচব আমি?
আপনিও তো আমায় পছন্দ করেন না। আমার এই সাদা চামড়ার জন্য একটু একটু কাছে আসেন। তবে কেন বাঁচতে যাব আমি? কথাগুলো বলতে বলতে মায়রার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ইরফান স্তব্ধ চোখে মায়রার পানে চেয়ে রয়। তার কথা বলার ভাষা হারিয়েছে। তার বার্ডফ্লাওয়ার এসব কি ধারণা নিয়ে থাকে তার ব্যাপারে? কতক্ষণ যে মায়রার কান্নারত মুখটার দিকে একধ্যানে তাকিয়ে রইল তার ইত্যা নেই। হঠাৎই ইরফান ধীরে পায়ে এগিয়ে গিয়ে মায়রার সামনে গিয়ে দাঁড়ায়। শীতল কণ্ঠে ডাকে, বার্ডফ্লাওয়ার। মায়রার বুক ধক করে ওঠে। এত করুণ সুর, এত আবেগ কেন এই লোকটার গলায়? তার জন্য তার শিশুওয়ালা কষ্ট পাচ্ছে। সে মরে গেলে তার শিশুওয়ালার খুব কষ্ট হবে। ধীরে ধীরে মাথা তুলে তাকায় ইরফানের পানে। চোখমুখ কান্নার পানিতে একাকার। ইরফান মায়রার চোখে দৃষ্টি রেখে দৃঢ় কণ্ঠে বলে, যদি তোকে পুড়িয়ে দিল আমার বার্ডফ্লাওয়ারের এক বিন্দু পরিমাণও কষ্ট না হতো, যদি তুই আমার সাথে বেঁচে যেতি, তবে আমি তোকে সবচেয়ে ভয়ঙ্করভাবে পুড়িয়ে দিতাম। এরপর তোকে ভালোবাসার ডেফিনেশন বোঝাতাম বার্ডফ্লাওয়ার। কথাটা বলে থামে। এরপর করুণ কণ্ঠে বলে, বাট এটা তো আমি পারবো না বার্ডফ্লাওয়ার। মায়রা অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে থাকে। তার এত দৃঢ় শিশুওয়ালাকে এমন ভাঙা লাগছে কেন? এত বিধ্বস্ত লাগছে কেন? মায়রা ঢোক গিলে ভাঙা গলায় বলে, কেন পারবেন না? আমি আপনার কে? ইরফান মায়রার কথাটা শুনে বিষণ্ণ মুখাখানায় এক সূক্ষ্ম হাসি ফোটায়। এগিয়ে গিয়ে দুহাতের আজলায় মায়রার মুখটা নিয়ে কপালের মাঝ বরাবর শব্দ করে একটা চুমু আঁকে। মায়রার শরীর শিরশির করে অনুভূতির জোয়ারে। ইরফান তার দুহাতের মাঝে মায়রার মুখ রেখে মায়রার মুখটা সামান্য উঁচু করল। মায়রা পলক না ফেলে ইরফানের লালিত চোখজোড়ায় চেয়ে আছে। ইরফান মায়রার টলমল করে ওঠা চোখে দৃষ্টি রেখে গেয়ে ওঠে, তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন। এটুকু গেয়ে থামে ইরফান। মায়রার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। তার শিশুওয়ালা তাকে ভালোবাসে। ইরফান হঠাৎই মায়রা গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, মরবি তুই? এত শখ মরার? পারবি না মরতে? আল্লাহ ছাড়া এই জমিনের কারো ক্ষমতা নেই তোকে আমার থেকে কেড়ে নেয়ার। ইরফান নেওয়াজ তার জিনিস আগলে রাখতে জানে। কখনো আমার থেকে বাঁচতে পারবি না তুই। পারবি না মরতে। তোর যে কলিজায় সাহসে ভরপুর, সেই কলিজা কেটে আমি টুকরো টুকরো করব বার্ডফ্লাওয়ার। যেই কলিজা দিয়ে তুই আমার থেকে মুক্তি পেতে চাস, সেই কলিজা আমি জ্বালিয়ে দিব। কথাগুলো বলতে বলতে গলা ধরে আসে ইরফানের। মায়রার গালে ধরে রাখা হাত শিথিল করে কিছুটা। এরপর মায়রার দিকে চেয়ে জড়ানো কণ্ঠেই বলে, আমি তোর সাহসে ভরা কলিজা ছিঁড়ে ফেলব বার্ডফ্লাওয়ার। মায়রা নীরব কান্না নিয়ে ইরফানকে শুধু দেখে। সে তো ইরফানকে চিনতে পারছে না। এটা ইরফান। তার শিশুওয়ালা তাকে ভালোবাসে। শিশুওয়ালার ভালোবাসা পাওয়া তো তার স্বপ্ন ছিল। আজ যেন ভীষণ তীব্রভাবে অনুভব করছে তার শিশুওয়ালার ভালোবাসা। মায়রার চোখজোড়া থেকে অবাধ্য অশ্রু গড়িয়ে পড়ে। ইরফান তার ডান হাতে মায়রার মুখ মুছে দিল। এরপর হঠাৎই আবারও মায়রাকে দুহাতে শক্ত করে জড়িয়ে নেয়। হাঁসফাঁস কণ্ঠে বলে, বার্ডফ্লাওয়ার, আমি তোকে ছাড়া থাকতে ভুলে গিয়েছি। আমায় জীবন্ত লাশ বানিয়ে কোথাও যাবি না তুই। মায়রা ফুপিয়ে কাঁদে। তার শিশুওয়ালা তার জন্য এভাবে পাগলামি করছে। তার বিশ্বাসই হয় না। সে কথা খুঁজে পায় না। শুধু কাঁদে মেয়েটা। তার তো কথা বলার ভাষা নেই। ইরফান আবারও রেগে মায়রাকে ছেড়ে মায়রাকে ঠেলে সরিয়ে দেয়। দুহাতে নিজের মাথার চুল ধরে টানে। তার সবকিছু এত অসহ্য লাগছে। ইরফান রেগে চিৎকার করে বলে, হোয়াই আর ইউ সো সেলফিশ বার্ডফ্লাওয়ার? মায়রা কেঁপে ওঠে। কান্নামাখা গলায় বলে, আপনি যে বলতেন আপনি আমাকে পছন্দ করেন না। তবে মায়রার মুখে আবারও সেই একই কথা শুনে ইরফানের রাগ হয়। প্রচণ্ড রাগ। জ্বলন্ত চোখজোড়া থেকে যেন ধোঁয়া বের হচ্ছে। রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ডান হাতে সেন্টার টেবিলের কাঁচ উল্টে ফেলে চিৎকার করে বলে, এক্স্যাক্টলি, আই ডোন্ট লাইক ইউ। বাট ইউ আর মাই ফিলিংস, মাই অ্যাডিকশন, মাই ইমোশনস। ইউ আর মাই হার্ট স্টুপিড গার্ল। কথাটা বলে বর্বর পা ফেলে মায়রার সামনে গিয়ে মায়রাকে আবারও শক্ত করে জড়িয়ে ধরে বিড়বিড়িয়ে সাতল কণ্ঠে বলে, ইউ আর মাই হার্ট বার্ড ফ্লাওয়ার। কথাটা বলতে বলতে টুপ করে মায়রার কাঁধে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে।
মাইরা বুঝতে পারে এরকম কঠোর ব্যক্তিত্বের এক মানুষের চোখে পানি তার জন্য। তার শিশুওয়ালা তাকে অনেক বেশি ভালোবাসে। কাপা কাপা দুহাত ইরফানের পিঠে আলতো করে রেখে ডাকে, শিশুওয়ালা। ইরফান হাতের বাঁধন শক্ত করল। মাইরা নিঃশব্দে কাঁদে। ইরফান হঠাৎ মাইরাকে ছেড়ে দুহাতের মাঝে মাইরার মুখটা আগলে নেয়। মাইরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। ইরফানের রক্তলাল চোখজোড়া ভেজা। মাইরার ভীষণ কান্না পায়। এই কি হাল হয়েছে তার শিশুওয়ালার। ইরফান দুহাতে মাইরার গাল মুছে দিয়ে মাইরার কপালের সাথে তার কপাল ঠেকিয়ে চোখ বুজে ভাঙা গলায় বলে, বার্ডফ্লাওয়ার, ইউ নো আইয়া। কথাটা বলতে বলতে ইরফানের কথা জড়িয়ে আসে। মাইরাকে ছেড়ে দুপা পিছিয়ে যায়। তার মাথা ঘুরছে। ইরফান পড়ে যেতে যেতে হাঁটুতে ভর দিয়ে বসে পড়ে দুহাত ছেড়ে দেয়। মাথা নিচু করে লালিত চোখজোড়া বুজে নেয়। এরপর আবারও চোখ মেলে তার সামনে দাঁড়ানো মাইরার দিকে তাকায়। জড়ানো কণ্ঠে বলে, ইউ আর জাস্ট মাই বার্ডফ্লাওয়ার। মাইরা দুহাতে মুখ চেপে কাঁদছে। তার শিশুওয়ালা কেমন পাগল হয়ে গিয়েছে। সে মরে যাবে বলে তার শিশুওয়ালাকে এত অসহায় লাগছে। হঠাৎ ইরফানের নাক দিয়ে অনর্গল রক্ত আসে। মাইরা ইরফানের দিকে তাকিয়েছিল, এভাবে নাক দিয়ে রক্ত পড়তে দেখে মেয়েটা চিৎকারে দিয়ে ওঠে। এক প্রকার দৌড়ে এসে ইরফানের সামনে বসে পড়ে ছোট ছোট দুহাতে ইরফানের মুখটা তার হাতে ধরে কেঁদে কেঁদে বলে, আপনার কি হয়েছে? র র রক্ত কেন পড়ছে? কি হয়েছে আপনার? ইরফানের কাছে মাইরাকে ঝাপাসা লাগে। দুর্বল শরীরে বা হাত বাড়িয়ে মাইরার গলার নিচ বরাবর হাত রেখে সজোরে মাইরাকে ধাক্কা দেয়। মাইরা ইরফানের ধাক্কা খেয়ে বেশ অনেকটা পিছিয়ে যায়। কোমরসহ হাতে ব্যথা পায়। ইরফান আদো আদো চোখ মেলে দুর্বল কণ্ঠে তেজ মিশিয়ে থেমে থেমে বলে, ডোন্ট টাচ মি, ইউ আর আ সেলফিশ গার্ল। আউট আউট, আই ডোন্ট লাইক ইউ সেলফিশ গার্ল। একটু থেমে বিড়বিড় করে, তুই কেন এত সেলফিশ বার্ডফ্লাওয়ার? মাইরার মাথা ব্যথা শুরু হয়। ইরফানের এমন রক্ত দেখে তার নিজেরও মাথা ঘুরছে। তবুও বসে বসে এগিয়ে ইরফানের সামনে এসে ইরফানের গালে হাত দিয়ে আদো আদো স্বরে কাঁদতে কাঁদতে বলে, আপনার কি হয়েছে? এভাবে রক্ত পড়ছে কেন, বলুন না। ইরফান ঢুলছে মনে হচ্ছে। মাইরার দুহাত ইরফানের রক্তে ভরে গিয়েছে। মাইরার সেদিকে হুঁশ নেই। সে দুহাতে ইরফানের গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, আপনি ভালো হয়ে যান প্লিজ। কি হয়েছে আপনার? ইরফান চোখ টেনে টুনে খোলে। বিড়বিড় করে আওড়ায়, ওকে। মাইরা মাথা তুলে ইরফানের নাক বেয়ে গড়িয়ে পড়া রক্ত দেখে ভীষণ ভয় পায়। চোখ বন্ধ হয়ে আসে। দুহাতে ইরফানের গালে দিয়ে চোখ বন্ধ করে আর খোলে, এভাবেই থেমে থেমে বলে, ডক্টরের কাছে যান প্লিজ, আমি বাবাকে ডাকছি। কথাটা বলে উঠতে নিলেও পারল না। তীব্র মাথা ব্যথার সাথে মাথা ঘুরানো দুটো মিলিয়ে মাইরা পড়ে যেতে নিলে ইরফান তার দুর্বল শরীরে মাইরাকে আগলে নেয়। ইরফান সামলে নিতে পারে না নিজেকে। তার সবকিছু ঘুরছে। মাইরার ভারে সে মেঝেতে ঠাস করে পড়ে যায়। তার বুকের উপর মাইরা পড়ে যায়। মেয়েটা ফুপিয়ে ওঠে। ইরফানের কপালের সাথে কপাল ঠেকিয়ে দুহাতে ইরফানের গাল ধরে ফোপানি কণ্ঠে ডাকে, শিশুওয়ালা। ইরফান ঝাপসা চোখে মাইরাকে দেখে থেমে থেমে বলে, মাই বার্ডফ্লাওয়ার, ডোন্ট ওয়ারি, কিচ্ছু হবে না তোমার। মাইরা ফোপাতেই থাকে। ইরফান বেশ কিছু সময় পর শক্তি খাটিয়ে মাইরাকে দুহাতের উপর নিয়ে উঠে বসে। মাইরা ধীরে ধীরে জ্ঞান হারায়, যেন বিড়বিড় করে, শিশুওয়ালা আপনি ডক্টরের কাছে যান। ইরফান মাইরাকে তার বুকে জড়িয়ে নিল। মাইরা ইরফানের ঘাড়ে পিছনে হাত দিতে গিয়েও জ্ঞান হারানোর ফলে আর তা পারল না। ইরফান ঝাপসা চোখে দরজার দিকে তাকায়। সে উঠতে পারছে না। মনে হচ্ছে পড়ে যাবে যাবে ভাব। তখনই এক প্রকার দৌড়ে শুদ্ধ ইরফানের ঘরে প্রবেশ করে। ঘরের ছিটকিনি ভেঙেছে মূলত। তারেক নেওয়াজ সহ রুমা নেওয়াজ সবাই ইরফানের ঘর থেকে চিৎকার সাথে কাঁচ ভাঙার শব্দ পেয়ে ইরফানকে দরজা খুলতে বলছিল। কিন্তু এরা হয়তো শুনতেই পায়নি। ইরফানের অবস্থা দেখে শুদ্ধ সহ সবার শরীর শিউরে ওঠে। মাইরা সহ ইরফান রক্তে পুরো মাখামাখি হয়ে আছে। ইরফানের কোলে মাইরাকে অজ্ঞান হয়ে থাকতে দেখে তাদের গলা শুকিয়ে আসে। শুদ্ধ চোখ বড় বড় করে বলে, ভাই ইরফান, তোদের কি হয়েছে?
কথাটা বলতে বলতে দ্রুত এগিয়ে আসতে নিলে ইরফান মায়রাকে তার সাথে আরেকটু চেপে ধরে আওড়ায়। ডোন্ট টাচ হার। শুদ্ধ ইরফানের কথা শুনে বলে, ওকে ওকে, মামা নিবে। শুদ্ধ দ্রুত বলে, মামা মায়রাকে কোলে নিন। তারেক নেওয়াজ যেন শক্তি পাচ্ছেন না শরীরে। রুমা নেওয়াজ দ্রুত পায়ে এগিয়ে গিয়ে তার ছেলের কাছে বসে কেঁদে দিয়ে বলে, ইরফান বাবা, তোমার কি হয়েছে? এসব কি করে হলো? বলতে বলতে শাড়ির আঁচল দিয়ে ছেলের নাক বেয়ে পড়া রক্ত মুছে দেয়। আবারও পড়ে। রুমা নেওয়াজ কেঁদে দেয়। একই অবস্থা হয়েছে তার ছেলের। মায়রার বা কি হয়েছে? ইরফান ঝাপসা চোখে তার মাকে দেখে কিছু বলতে চায় বোধহয়, কিন্তু পারছে না। শুদ্ধ আবারও তার মামাকে তাগিদ দেয়, মামা প্লিজ, মায়রাকে কোলে নিন দ্রুত। ইরফানকে হসপিটাল নিতে হবে। তারেক নেওয়াজ নিজেকে সামনে নিল। এরপর এগিয়ে গিয়ে ইরফানের থেকে মায়রাকে তার কোলে তুলে নেয়। এরপর ঘরের বাইরে যেতে যেতে বলে, আমার বাবাকে হসপিটাল নিয়ে এসো শুদ্ধ। ইরফানের শরীর দোলে। সে পড়তে নিলে শুদ্ধ দৌড়ে এসে ইরফানকে আগলে ধরে। পাশেই রুমা নেওয়াজ ছেলের গালে হাত দিয়ে বলে, বাবা ইরফান, তোমার কি হয়েছে? এসব কি করে হলো? তার মামিকে তাড়া দেয় বের হতে। ইরফান শুদ্ধর কাঁধে মাথা রেখে চোখ বুজে বিড়বিড় করে, আমার বার্ড ফ্লাওয়ার সিক। ওকে ভালো করে দে প্লিজ। চলবে ইনশাআল্লাহ।